মেয়েটি চুলগুলো প্রায় ছাড়িয়ে নিয়েছে। ঠিক তখনই নূর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তেরে ওদের সামনে গিয়ে দু হাতে সজোরে ধাক্কা দিল মেয়েটিকে। ফলে মেয়েটি নিচে পড়ে গেল। আচমকা এমন কাণ্ডে আদিল আর মেয়েটি দুজনেই হতভম্ব। মেয়েটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নূর আদিলকে শক্ত করে জড়িয়ে ধরে মেয়েটির দিকে চোখ মুখ কুঁচকে তাকিয়ে বাচ্চাদের মতো করে রাগী সুরে বলল, আমার হিরোকে ধরলে কেন? পচা মেয়ে, একদম আমার হিরোকে ধরবে না। আমার হিরোকে শুধু আমি ধরবো। হিরো শুধু আমার হিরো। যাও এখান থেকে, পচা মেয়ে কোথাকার। নূরের কথাগুলো শুনে আর নূরের কাণ্ড থেকে আদিলের হৃদয় আর মনে যেন এক প্রবল প্রাপ্তির আলোড়ন সৃষ্টি করলো। কারণ সে বুঝতে পারলো নূর জেলাস ফিল করছে। অন্য মেয়েকে তার পাশে সহ্যই করতে পারছে না। তার মানে নূরের অবুঝ মন তাকে নিজের করে নিয়েছে। এ যেন জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি আদিলের। এত খুশি আদিল কিভাবে সামলাবে? আপাতত নিজেকে সামলে আদিল মেয়েটির উদ্দেশ্যে বলল, সরি মিস কণা, ও আসলে একটু অবুঝ, কিছু মনে করবেন না। কণা মুচকি হেসে বলল, ইটস ওকে স্যার, আমি বুঝতে পেরেছি। কণা মেয়েটি যেতে যেতে আরো একবার পেছনে তাকিয়ে আবার দেখলো ওদের। ভালোবাসা দেখতেও ভালো লাগে, এভাবেই ভালো থাকুক ভালোবাসাগুলো। কণা মেয়েটা যেতেই আদিল আষ্টি পৃষ্ঠে জড়িয়ে নিল নূরকে তার বুকের মধ্যে। নিজেকে আজ সার্থক মনে হচ্ছে আদিলের। সর্বসুখী সে, কারণ তার কাছে তার অ্যাঞ্জেল আছে যে। আদিল খুশিতে নূরকে পাজা করে তুলে নিয়ে গোল গোল করে ঘোরাতে লাগলো আর হাসতে লাগলো। আর তার সাথে তাল মিলিয়ে হাসলো নূরও। নূরকে নিয়ে বাসায় ফিরতে ফিরতে প্রায় 12:30টার কাছে বেজে গেল। আসার সময় অবশ্য বাইরে খাবার খেয়ে এসেছে সবাই। গাড়িতে নূরের ঘুমো ঘুমো ভাব দেখে আদিল নূরকে কোলে নিয়েই রুমে এলো। তারপর নূরকে বিছানায় শুয়ে দিয়ে আদিল ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হাতের ঘড়িটা খুলছিল। তখনই কিছু একটা মনে আসতেই হঠাৎ নূরের ঘুমটা উড়ে গেল। ঠাস করে বসলো সে। আদিলের দিকে পিটপিট করে তাকিয়ে কিছুক্ষণ রইল। তারপর আচমকায় উঠে দাঁড়িয়ে এগিয়ে এলো আদিলের সামনে। তাকে দেখে আদিল মুচকি হেসে বলল, কি হলো? অ্যাঞ্জেলের ঘুম কি ভেঙে গেছে? নূর তখন ফট করেই বলল আদিলকে, হিরো, তোমার শার্টটা খোলো। ভ্যাবাচাকা খেয়ে গেল আদিল। থতমত কণ্ঠে বলল নূরকে, মানে শার্ট খুলবো কেন? প্রতি উত্তরে নূর বলল, কারণ আমি বউদের আসল কাজটা করব আজ, সেটার জন্য শার্টটা খোলা জরুরি। নূরের কথা শুনে তো বেচারা আদিল তবদা খেয়ে গেল পুরো। চোখ চড়ক গাছ তার, কাশি উঠে গেল তৎক্ষণাৎ। আমতা আমতা স্বরে বলল আদিল, হোয়াট? কি বলছো এসব অ্যাঞ্জেল? কিসের আসল কাজ? প্রতি উত্তরে নূর বলল, যেটা সবসময় সব বউরা করে থাকে, আমাকেও করতে হবে ওটা, খুব জরুরি। তাড়াতাড়ি শার্ট খোলেন। আদিল জ্ঞান হারাবার জোগাড়। কি বলে তার বউ এসব? আদিল কোনো মতে অপ্রস্তুত স্বরে বলল, দেখো অ্যাঞ্জেল, এসব বলতে নেই। আর তোমার ওসব করার সময় হয়নি। এসব ফালতু কথা কি শিখিয়েছে তোমাকে? প্রতি উত্তরে নূর বলল, কেন? আবির দেবর বলেছে এটা করা জরুরি। নূরের কথা শুনে আদিলের চরম রাগ হলো আবিরের ওপর। ইডিয়েটটা কী সব বলেছে নূরকে। আদিল ফিচেল গলায় বলল, দেখো অ্যাঞ্জেল, এসব কথা শোনো না। আর ওই আবিরের কাজই হলো শুধু ফালতু কথা বলা। নূর তখন জেদ ধরে বলল, না, তুমি শার্টটা খোলো। আমি তো এটা করবই। আপনি শার্টটা খুলুন এক্ষুনি, না হলে আমি খুলেই দিচ্ছি নিজে। কথাটা বলেই নূর আদিলের শার্টের দিকে হাত বাড়ালো। বেচারা আদিল ভয়ে পিছিয়ে যেতে লাগলো। পিছিয়ে যেতে যেতে বারবার বলতে লাগলো, দেখো শোনা, এমন করে না। তো তুমি না আমার অ্যাঞ্জেল, লক্ষ্মী অ্যাঞ্জেল, আমার কথা শোনো। কিন্তু কে শোনে কার কথা? নূর আদিলের শার্ট খোলার জন্য এগিয়ে গেল। এদিকে আদিল বেচারা নূরের হাত থেকে বাঁচার জন্য সরে যাচ্ছে শুধু। তবে এক সময় নূর ধরেই ফেললো তাকে। আদিলকে ধরে তার শার্টের বোতাম খুলতে লাগলো। আর আদিল করুণ সুরে বলেই যাচ্ছে এদিকে, নূর মাই অ্যাঞ্জেল, আমার ময়না পাখি, এমন করো না। আমার কথাটা বোঝার চেষ্টা করো। এসব এখন তোমার জন্য ঠিক না। কিন্তু নূর যেন কিছু শুনতেই নারাজ। সে ধীরে ধীরে আদিলের শার্টের সবগুলো বোতাম খুলে ফেলল। তারপর শার্টের নিচে দুই মাথা একসাথে ধরে অনেক জোরে টাইট দিয়ে একটা গিট্টুও মেরে দিয়ে বলল, হ্যাঁ, এখন হয়ে গেছে কাজ। আদিল আবারও ভ্যাবাচাকা খেয়ে গেল নূরের কাণ্ডে। মুখুচকে বলল আদিল, হয়ে গেছে মানে? কি হয়ে গেছে? প্রতি উত্তরে নূর বলল, আরে হিরো, টাইট দেওয়া হয়ে গেছে। এই তো বউদের আসল কাজ। দেবর বলেছে বরকে টাইট দিয়ে রাখতে হয়, না হলে হাতছাড়া হয়ে যায়।
তাই আমিও ডায়েট দিলাম। এখন সব ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। আমি এখন ঘুমাতে যাই। বলে নূর গিয়ে বিছানায় আবারও আগের মতো করে শুয়ে পড়ল। আর এদিকে বেচারা আদিল ওভাবেই টাস্কি খেয়ে দাঁড়িয়ে রইল। সে ভাবলো কি আর হলোটা কি তার সাথে। সকালে ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙতে ভাঙতে নিচে আসলো আদিল। চোখ খুলে নূরকে সামনে পায়নি, তাই সবার আগে তাকে দেখতে বের হয়েছে আদিল। তবে নিচে আসতেই সবাই কেমন অদ্ভুত নজরে ওর দিকে তাকিয়ে থাকছে সেটা দেখতে পেল আদিল। আবির, বিহান সহ উপস্থিত সার্ভেন্টগুলো সবাই কেমন টাস্কি খাওয়া নজরে তাকিয়ে আছে আদিলের দিকে। আদিল বিষয়টা দেখে ভ্রু কুঁচকে বলল, হোয়াট? এভাবে তাকিয়ে কি দেখছিস? আর অ্যাঞ্জেল কোথায়? কিন্তু তারা কোনো প্রত্যুত্তর করলো না। আবির আর বিহান হাঁ হয়ে একজন আরেকজনের মুখ চাওয়াচাই করলো। তারপরেই তারা হঠাৎ ঘর কাঁপিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে রীতিমতো তারা। সার্ভেন্টরাও মুখ লুকিয়ে হাসছে। ভয়ে জোরে কেউ হাসতেই পারছে না তারা। বিরক্তিতে কপাল কুঁচকে আদিল বলল, এবার সকাল সকাল তোরা কি নেশা করে এসেছিস? অকারণে হাসছিস কেন? ওরা হেসেই যাচ্ছে। আবির কোনো রকমে হাসি থামিয়ে বলল, বাহ ইয়ার, কি সুন্দর লাগতেছে তোকে। আমি তো ফিদা হয়ে গেলাম। আমার সব গার্লফ্রেন্ডগুলোও তোর সামনে ফিকে লাগছে। আদিল রাগ দেখিয়ে বলল তখন, হোয়াট ননসেন্স, কি সব বলছিস এসব? বিহান তখন বলল হাসতে হাসতে, তুই আগে ওই আয়নায় চাইয়া দেখ নিজের মুখটা, তারপর পারবি বুঝতে আমি কি কইতাছি। বিহানের কথা শুনে আদিল ভ্রু কুঁচকে লিভিং রুমের ওয়ালে টাঙানো আয়নায় চোখ রাখলো। রাখতেই ভেবাচেকা খেয়ে গেল সে। কারণ আদিলের চুলে দুই চুটি বাঁধা, ঠোঁটে এলোমেলো ভাবে ছড়ানো লিপস্টিক, ঠোঁটেও ছড়ানো কাজল। পুরো জোকার লাগছে আদিলকে। এ কারণে হাসছে সবাই। আবির তখন আবারও বলল, ওয়াও কি সুন্দর। এত সুন্দর তুই কোথায় লুকিয়ে রেখেছিলিস? আমার তো চোখে ধাঁধা লেগে যাচ্ছে। এবার তো তুই আমাকে মেরেই ফেলবি। কথাটা বলেই আবারও হাসতে লাগলো আবির। বিহান তখন বলল, একেরে ছাক্কা কইতেছস আবির, মাশাআল্লাহ কি সুন্দর লাগতাছে। আমার তো দিল আইতাছে তোর উপরে। আবির বিহানের কথায় প্রত্যুত্তরে বলল, ছাছে, এটাই শোনা বাকি ছিল। এটা শোনার আগে আমি সুইজারল্যান্ড কেন চলে গেলাম না? আমার আগের থেকেই সন্দেহ ছিল তোর ওপর। এই কারণে সবসময় আদিলে আগে পিছে ঘরস তুই। এই ছিল তাহলে তোর মনে? আমার বেচারি ভাবি, জানের ভাবি সতীন তো তার ঘরে বসে আছে। টুকু সতীন না, শতান। সতীনের মেল ভার্সন শতান। এখন আমার ভাবির কি হবে? বিহান তখন বলল, কি কছ হালা, আমারে কি তোর মতো লুইচা বাইতে চল? মায়া দেখলেই খেপা সারের মতো দৌড়াত। আর শতান হইলে তুই হই বিজ্ঞা। প্রত্যুত্তরে আবির বলল, আরে ওটা তো সমাজ সেবা, এটা আমার মহত্ব। তোর মতো তুচ্ছ মানব আমার মহত্ব বুঝবে না। এই সেবা এত সহজ না, নিজেকে পুরো বিসর্জন দিতে হয় এর জন্য। প্রত্যুত্তরে বিহান বলল, হ জানি, ধরা খাইয়া তার প্রতিদানও পাইছ প্রতিবার। আবির তখন বলল, আরে এই জন্যই তো বললাম সমাজ সেবা এতটা সহজ না, ভালো কাজে পদে পদে বাধা আছে। এই যেমন সেদিনের কথাই ধর, আমার গার্লফ্রেন্ডের বাসায় গেছি সমাজ সেবা করতে। মাত্রই সেই সমাজ সেবাটা শুরু করলাম, তার মধ্যেই বাধা হয়ে হাজির হলো তার বাবা। তুই বল এভাবে আসাটা কি তা ঠিক হয়েছে? আরে ফোন দিয়ে অত আসতেও পারতি। ভুল সময় এসে ভুলটা কে করতে বললো? অথচ রাগ দেখালো এই মহৎ সমাজ সেবককে। না জানি আজ মানবতা কোথায়, না জানি এই সমাজে কি হবে। এদের ফালতু সব কথায় বিরক্ত আদিল। হঠাৎ সে দেখতে পেল সিঁড়ির পিছন থেকে লুকিয়ে লুকিয়ে নূর সব দেখছে আর মিটিমিটি হাসছে। আদিলের বুঝতে বাকি রইল না আর, এই কাজ তার দুষ্টু পরিরই। এবার আদিল নূরের উদ্দেশ্যে বলল, অ্যাঞ্জেল বেরিয়ে এসো, আমি জানি এসব কারসাজি সব তোমারই, বেরিয়ে এসো। নূর বের হলো না তবুও, বরং উল্টো পালানোর উদ্দেশ্যে অন্যদিকে যেতে লাগলো। আর সেটা দেখে আদিল নূরের দিকে যেতে যেতে বলল, এই দুষ্টু দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আদিলকে আসতে দেখে নূর আরো জোরে দৌড়াতে লাগলো। আদিলও তার পিছে ছুটল তাকে ধরতে। নূর লিভিং রুমের চারিদিকে গোল গোল করে দৌড়াচ্ছে আর খিলখিল করে হাসছে। আদিলও তাকে ধরতে দৌড়াচ্ছে তারই পিছে পিছে। আর আবির আর বিহান ওদের কাণ্ড দেখে মজা নিচ্ছে। আবির এবার টিভির রিমোটটা মাইকের মতো করে মুখের সামনে ধরে ভাষণদের মতো বলল, জি হ্যাঁ ভাই সব, আর তাদের হট হট বোন সব,
আপনাদের সামনে হতে চলেছে একটি সুন্দর প্রোগ্রাম। তো হ্যাঁ, আপনারা তো দেখতেই পাচ্ছেন নূর ভাবি এই মুহূর্তে রেসে এগিয়ে আছে, আর আদি প্রাণপণে চেষ্টা করছে তাকে ওভারটেক করার। তবে মনে হচ্ছে না আদির পারবে জিততে, কারণ বউয়ের কাছ থেকে জেতা মুশকিলই নয়, অসম্ভব। ভাবি তুমি এগিয়ে যাও, আমরাও তোমার সাথে আছি। আবিরের মহান কথা শুনে বিহান হাসছে সমানে। এদিকে আদিল এক পর্যায়ে নূরকে পেছন থেকে জড়িয়ে ধরে ফেলল। তারপর নূরকে আদিল পাজা কোলে করে তুলে নিয়ে বলল, কই কই পালাবে দুষ্টু পাখি, অনেক দুষ্টু হয়ে গেছো আজকাল তুমি। নূর তখন হাসতে হাসতে বলল, আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে, আর করব না, ছেড়ে দাও আমাকে। প্রত্যুত্তরে আদিল বলল, না, ছাড়ছি না এত সহজে, চলো আমিও মজা দেখাচ্ছি তোমাকে। বলতে বলতে আদিল নূরকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে গেল নিজের রুমে। আর নূর তো ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। ওদের চার পানে তাকিয়ে আবির নেকা সুরে বলল, কেউ একটু আমারে এমনি যদি কোলে নিত না, এই মাছুমটাকে যদি কেউ কোলে নিত, তাহলে সারা জীবন আমি ল্যাংড়া হয়েই থাকতাম। বিহান তখন পাশ থেকে বলে উঠল, আহানারে কইবার পারছল, হে নিশ্চয় তোরে মানা করব না। আবির তখন দাঁত চেপে বিহানের দিকে তাকিয়ে বলল, সমস্যা কি তোর? কোথায় কোথায় আহানাকে টেনে আনিস কেন তুই? তখনই বিহান বলল, কারণ হেরে বহুত ভাল লাগে আমার। আবির তখন বলল, এবার তো আমার ক্যাটরিনাকেও ভালো লাগে, তাই বলে সে আমার হয়ে যাবে? দেখ বিহান, আমি জানি তুই কিসের জন্য এসব বলিস, তবে শুধু শুধু ভাঙা কলসিতে পানি ঢালছিস, এসবে আমি ইফেক্ট হই না। আহানা আমার জন্য কি তা না আমি বলতে পারবো, আর না তোরা বুঝতে পারবি। শোক কাট দা ক্যাব্য, আর নিজের চরকায় কলম দে, যাতে করে কোনো মাইয়ার কৃপা দৃষ্টি তোর ওপর পড়ে। হালকা হাসলো বিহান। দৃষ্টি তো তার পড়েছে ওই সুনয়নার ওপর, যে দৃষ্টি কিছুতেই ভুলতে পারছে না সে। এখন সত্যি করেই হিয়ার কৃপা দৃষ্টির খুব করে প্রয়োজন তার। বেশ কিছুক্ষণ পর আদিল নূরকে নিয়ে আবারও নিচে এলো নাস্তা করতে। এবার নূর আদিলের কোলে উঠেছে। নূর বায়না ধরেছে সে কোলে উঠবে। আদিলের কেয়ারে সে দিন দিন আহ্লাদি হয়ে যাচ্ছে। আদিলকে পেলেই তার বায়নার ঝুলি খুলে বসে সে, আর আদিল তো তার সানন্দে পূরণ করে। আদিল নূরকে কোলে নিয়ে নামছে, আর নূর তার সাথে দুষ্টুমিতে ব্যস্ত। কখনো কানে ফু দিচ্ছে, আবার কখনো চুলগুলো এলোমেলো করে দিচ্ছে, তো কখনো গাল টেনে দিচ্ছে। আদিল শুধু হাসছে তার অ্যাঞ্জেলের কাণ্ডেতে। ওরা দুজন নিচে আসতেই আবির বলে উঠল, ছ্যা ছ্যা ছ্যা, লজ্জা সরম তো একেবারে বাজারে সবজি মার্কেটে বেঁচে এসেছিস। মাসুম বাচ্চা কাচ্চাদের সামনে এসব কেউ করে? বিহান তখন ভুকুচকে বলল, মাসুম বাচ্চা? সেটা আবার কেডা? তখন আবির বলল, কেন, তুই তো। এইখানে তো তোর কথাই পরিষ্কার হয়নি। তোর মতো ধামড়া বাচ্চা দুনিয়াতে আর একটাও নেই, খালি একটা ফিডারের কমতি। আবিরের কথা শুনে বিহান আবিরের মাথা ধরে টেবিলের উপর চেপে ধরে বলল, আমি বাচ্চা না। আর তুই যেহেতু আমাকে বাচ্চা বলেছিস, তাহলে তো বাচ্চামি করণই লাগে আমার। এদের দুজনের কাণ্ড দেখে মজা পেয়ে হাতে তালি দিচ্ছে আর হাসছে নূর। এসবের মাঝেই হঠাৎ নূর বিস্ময়ের সুরে বলে উঠল, ঝুমু। নূরের কথায় সবাই তার দিকে তাকায়। নূর দরজার দিকে তাকিয়ে আছে দেখে তারাও দরজার দিকে তাকায়। দরজার সামনে সেদিনের শপিং মলে সেই মেয়েটাকে দেখতে পায় তারা, যাকে নূর বোন পরিচয় দিয়েছিল। তাকে দেখেই নূর প্রফুল্ল হয়ে আদিলের কোল থেকে নেমে দৌড়ে গেল বোনের কাছে। উৎসাহিত কণ্ঠে বলল, ঝুমু, তুই এসেছিস? ঝুমুর তখন মুচকি হেসে বলল, হ্যাঁ আমি এসেছি। পা না, আই মিন আপু, তোমাকে দেখার খুব ইচ্ছে হচ্ছিল। কেমন আছো তুমি? প্রতি উত্তরে নূর বলল, হ্যাঁ আমি অনেক ভালো আছি। বলেই নূর ঝুমুকে বলল আবারও, আয় আয় ভেতরে আয়। নূর তখন ঝুমুরের হাত ধরে ভেতরে নিয়ে এলো সবার সামনে। তারপর সবাইকে বলল, দেখো আমার বোন এসেছে, ও ঝুমুর। সবাই সৌজন্যমূলক মুচকি হাসলো। ঝুমুর আদিলের উদ্দেশ্যে বলল, কেমন আছেন দুলা ভাই? আদিলও সৌজন্যমূলক হেসে বলল, হ্যাঁ আমিও ভালো আছি, প্লিজ কলমি ভাইয়া, দুলা ভাই কেমন অব লাগে। ঝুমু তখন বলল, জি আচ্ছা। কিছুক্ষণ এভাবে পরিচয় পর্ব শেষ করে নূর বলল, আয় ঝুমুর খেতে বস। ঝুমুর মাথা দুলিয়ে খেতে বসলো ওদের সাথে। খেতে খেতে বাসার চারিদিকে চোখ বোলালো ঝুমুর। চোখে যেন ধাঁধা লেগে যাচ্ছে তার। এত বড় বাড়ি, এত সুন্দর সবকিছু,
আজ সে এসব কিছু ছেড়ে কিনা ওই 420 রকির সাথে ভেগে গিয়েছিল। যে বদমাইশ ওকে মাঝপথেই ছেড়ে গিয়ে ভেগে গেছে। তাই তো শেষমেশ উপায় না পেয়ে শপিং মলে সেলস গার্লের চাকরি করতে হচ্ছে। বাড়িতে ফিরে যাবে কোন সাহসে? সেদিন যদি না ভাগতো তাহলে এসব কিছু ওর হতো, যা কিনা এই পাগল ছাগলটা পেয়ে গেছে। ভাবতেই আফসোস আর নিজের প্রতি রাগ হচ্ছে ঝুমুরের।